তো স্যার আজকের ক্লাসে স্বাগতম। আমরা স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা কিসের কেউ কি বলতে পারবো? এমআরআই এমআরআই স্যার এমআরআই মেশিন। এমআরআই মেশিন কেউ কি করছি? কারো কি স্যার আমি প্রয়োজন আছে কিনা? করছি। আম্মু স্যার আমি করছে। করছি স্যার। জি স্যার, কি জন্য করছিলাম? স্যার আমার মাথার পিছনে খুব ব্যথা করতো, তো তাই কত বছর করাতে হয়েছিল আমার। আচ্ছা, কোনো কিছু খুঁজে পাইছে? না স্যার, কিছু পাই নাই। আচ্ছা, ধন্যবাদ, আল্লাহ শুকরিয়া। এখন আমরা এই ছবিটা দেখে নিশ্চয়ই বলতে পারি যে আমরা আজকে এমআরআই নিয়ে মূলত আলোচনা করব। তো স্যার আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমআরআই এর মাধ্যমে রোগ নির্ণয়। তো আজকের ক্লাস শেষে আমরা রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার মূলনীতি এটা বর্ণনা করতে পারবো এবং এমআরআই এটা পূর্ণরূপ কি জানি স্যার? স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এমআরআই এটার পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এখন এই যে একটা ইংরেজি কথা আছে, এই ইংরেজি কথাটার মানে কি? তো এই ইংরেজি কথাটাকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তখন এটার বাংলায় অনুবাদটা আমরা পাবো ম্যাগনেটিক মানে চৌম্বকীয়, রেজোন্যান্স মানে হচ্ছে অনুরণন, আর ইমেজিং মানে হচ্ছে প্রতিছবি বা ছবি শুধু। তাহলে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এটাকে বাংলায় বলা হয় চৌম্বকীয় অনুরণন প্রতিছবি। অনেক কঠিন একটা কথা। তাহলে এই কঠিন কথাটাকে আমরা সংজ্ঞায়িত কিভাবে করতে পারি, সংজ্ঞাটা আমরা পরবর্তী দেখতে পাচ্ছি যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেডিও তরঙ্গ উচ্চ এবং নিম্ন শক্তি স্তরের মধ্যে প্রোটন স্থানান্তরের সময় প্রতিকৃতি সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। অথবা এখন অনেক কঠিন বলে মনে হচ্ছে। আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র ইলেকট্রন নিয়ে আলোচনা করেছিলাম, যে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরের মধ্যে কিভাবে যাচ্ছে বা কিভাবে আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আজকের যে টপিক, সেই টপিকটাতে মূলত ইলেকট্রনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবো। আমরা আজকে শুধুমাত্র প্রোটন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখা যায় প্রোটনগুলো যখন স্থানান্তরিত হয় অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন তারা শক্তির বিকিরণ করে এবং এই বিকিরিত শক্তি সাধারণত কম্পিউটার যে বিকিরিত শক্তি যেটা, সে সিগন্যালটা কম্পিউটার প্রসেসিং করে আমাদেরকে একটা ছবি হিসেবে উপস্থাপন করে, যেটাকে আমরা বলছি এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এখন এই প্রক্রিয়ার পুরো বর্ণনাটা আমরা জেনে নিই কিভাবে এমআরআইটা করা হয় বা এমআরআই এর বর্ণনাটা কিরকম। তো এমআরআই এটা দেখা যায় মূলত যেসব মৌলের মধ্যে বিজোড় প্রোটন আছে তাদের মধ্যে। এখন বিজোড় সংখ্যক প্রোটন আছে এরকম কোন কোন মৌল বলতে পারবেন স্যার? সোডিয়াম, লিথিয়াম, এরপর হাইড্রোজেন আছে, কার্বন আছে, নাইট্রোজেন। ঠিক আছে স্যার। তো যাদের মধ্যে জি, তো যাদের মধ্যে বিজোড় সংখ্যক প্রোটন আছে তারা মূলত এই এমআরআই পরীক্ষাটা দেখায়। তো আমরা যেহেতু এমআরআই আমাদের শরীরের মধ্যে বলি, আমাদের শরীরের বেশিরভাগই হচ্ছে কি স্যার পানি না? 70% তো পানি। তো পানির মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেনের কোন অ্যাসিডটা আছে আমাদের পানি গঠনে? পানি গঠনের ক্ষেত্রে হাইড্রোজেনের কোন অ্যাসিডটা থাকে? তিনটা অ্যাসিড আছে হাইড্রোজেনের। জি স্যার। জি স্যার। নাম কি মনে আছে স্যার হাইড্রোজেনের তিনটা অ্যাসিডের নাম? জি স্যার। প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বা প্রোটিয়ামটাকে প্রোটনও বলা হয়। তাহলে আমরা এখানে মূলত প্রোটন নিয়ে আলোচনা করব। তাহলে যাদের মধ্যে বিজোড় সংখ্যক প্রোটন আছে তাদেরকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি তখন তারা স্পিন ধর্ম দেখায়। এখন এই কথাটার মানে কি? তাহলে এই কথাটার মানে দেখার জন্য আমরা একটা ছবি দেখে নিই। যেমন ধরো প্রথমে আমার বাম পাশে যে ছবিটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোটনগুলো আছে সে প্রোটনগুলো এক একভাবে বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে, নিজের অক্ষের চারপাশে এভাবে বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে। এক একটা প্রোটন এক একভাবে বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে, এই জন্য এক একটা প্রোটনের স্পিন এক এক ধরনের হয়। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যদি আমরা না দিই স্বাভাবিকভাবে এক একটা প্রোটনের স্পিন এক এক দিকে হয়, এক একটা দেখো এক একভাবে ঘুরছে। কিন্তু যখন আমরা কোন একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করব তখন দেখব যে প্রায় বেশিরভাগ প্রোটনই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমান্তরালে ঘুরতে থাকে। চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে ঘুরতে থাকে। দেখো চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করছে কোন দিকে? উপরের দিকে না?
চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে ঘুরতে থাকে বেশিরভাগ প্রোটন, অর্থাৎ যেগুলো আগে বিক্ষিপ্ত অবস্থা ছিল সেখান থেকে বেশিরভাগ প্রোটনই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে ঘুরতে থাকে। এই কথাটা মানে এই কথাটাতে কি কোনো সমস্যা আছে? আর যেদিকে চুম্বকটা করা হবে ওই দিকেই যাবে, যে মানে ওই দিকে ওটার সাথে মানে সমকোণে। সমকোণে। আর জি, যদি ওটা বিপরীত দিকে করলে বিপরীত দিকে করলে বিপরীত দিকে। হ্যাঁ, বিপরীত দিকে সমকোণে। অর্থাৎ নিচের দিকে আগে, এখন সবগুলো কি উপর দিকে না? দেখেন স্যার এই যে দুই একটা কিন্তু ব্যতিক্রম, একটা দেখো এখন নিচের দিকে রয়ে গেছে। এই যে আমাদের যে এটা দেখো, এটার স্পিনটা কিন্তু এখনো কি বিপরীত দিকে না? জি স্যার। এটা মানে হচ্ছে কি বেশিরভাগ প্রোটনই কিন্তু কি চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে ঘুরতে থাকে লাঠিমের মতো করে, কিন্তু কয়েকটা প্রোটন তাও কি বিপরীত দিকে রয়ে যায়। সবগুলো প্রোটন একই রকম, অর্থাৎ একটা ক্লাসে সবগুলো স্টুডেন্ট নিশ্চয়ই ভালো হয় না, ঠিক আছে? এখানে কি সবগুলো একই দিকে ঘুরবে না, কয়েকটা বিক্ষিপ্ত হবে তাও ঘুরতে থাকে চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে। তো যখন আমরা এই ধরনের মৌলের ভিতর দিয়ে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের কোন একটা রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পড়ছিলাম না অনেক বেশি, ঠিক আছে? রেডিও ফ্রিকোয়েন্সি যখন আমরা চালনা করব তখন এই প্রোটনগুলো শক্তি শোষণ করবে এবং শক্তি শোষণ করার পরে তারা চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে ঘুরবে। তার চৌম্বক ক্ষেত্রের মধ্যে তারা যেভাবে ঘুরতেছিল, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মধ্যে তাদের প্রোটনটা যেরকম রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করলে তারা তার বিপরীত দিকে ঘুরতে থাকবে, এবং বিপরীত দিকে ঘোরার কারণে তখন দুইটা অবস্থা সৃষ্টি হবে। প্রতিটি বিজোড় প্রোটনের দুইটা অবস্থা সৃষ্টি হবে, একটাকে বলবো আমরা উচ্চ শক্তি অবস্থা আর একটা নিম্ন শক্তি অবস্থা। দুইটা অবস্থা সৃষ্টি হবে যেটা আমরা একটা ছবির মাধ্যমে এভাবে দেখাতে পারি। দেখো, যখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয়, যখন উচ্চ শক্তির রেডিও তরঙ্গ প্রয়োগ করা হয়, তখন দেখা যায় চৌম্বক ক্ষেত্রে থাকা প্রোটনগুলো দুইভাবে ঘুরে। দেখো, কিছু প্রোটনের স্পিন, প্রোটনগুলো দুইভাবে ঘুরতে থাকে। তখন যে সকল প্রোটনগুলো রেডিও ফ্রিকোয়েন্সির কারণে আগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে তারা যেভাবে ঘুরতেছিল, রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করার কারণে তারা তার বিপরীত দিকে ঘুরতে থাকে, এই জন্য তাদের শক্তি বেড়ে যায়। এই জন্য এই দেখো আমার এখানে বারবার ডিস্টার্ব হচ্ছে, উপরের দিকে যে সকল প্রোটনের শক্তি বেড়ে গেছিল তাদেরটাকে আমরা বলবো বিটা স্পিন, এবং যে সকল প্রোটনের শক্তি কম তাদের হচ্ছে আলফা স্পিন। অর্থাৎ তখন তারা দুইটা পৃথকভাবে বিভক্ত হয়ে পড়ে, এবং বিভক্ত হয়ে পড়ার কারণে তখন তাদের মধ্যে যে শক্তির পার্থক্য আছে সেই পার্থক্যের পরিমাণ শক্তি তারা পরবর্তীতে বিকিরণ করে, এই বিকিরিত শক্তিটা কম্পিউটার সিগন্যালে ছবি হিসেবে পাওয়া যায়, যেটাকে আমরা বলছি এমআরআই ছবি। তো এটার বর্ণনাটা একটু দেখে নিই। আমাদের মানব দেহের প্রায় 70%ই হচ্ছে মুক্ত পানি, এবং বিভিন্ন অঙ্গে বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন যুক্ত রয়েছে। তাহলে মানব দেহের মধ্যে হাইড্রোজেনকে যখন এমআরআই মেশিনের পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা মুক্ত করে নিম্ন শক্তি স্পিনে পরিণত করা হয়, তখন এই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লাঠিমের মতো করে ঘুরতে থাকে। আচ্ছা, প্রথম যে প্যারাটা লিখছে এখানে প্রথম তিনটা লাইন, এটা মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে প্রায় 70 হচ্ছে কি মুক্ত পানি। এখন মুক্ত পানি বলতে কি বুঝাই স্যার? বিশুদ্ধ না স্যার, বিশুদ্ধ না। এটা মানে হচ্ছে শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে পানিগুলো ছড়িয়ে থাকে মুক্ত, এগুলো কোনো জায়গায় আবদ্ধ না স্যার। শিরার মাধ্যমে বা ধমনীর মাধ্যমে প্রত্যেকটা অংশের মধ্যে পানিগুলো পৌঁছে যায়, পানিগুলো ছড়িয়ে থাকে, এবং বিভিন্ন অঙ্গে তারা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে মূলত যুক্ত থাকে। এবং মানবদেহের এই হাইড্রোজেনগুলো, অর্থাৎ পানি গঠনকারী যে সকল হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনগুলোকে যদি আমরা এমআরআই মেশিনের মধ্যে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, অর্থাৎ এমআরআই মেশিনের মধ্যে যখন আমাদেরকে শরীরটাকে ঢোকানো হয় তখন সেখানে প্রথম একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে আমাদের যে প্রোটনগুলো যেগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিল আগে, সেগুলো এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, বেশিরভাগ প্রোটনই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লাঠিমের মতো করে ঘুরতে থাকে, ঠিক আছে স্যার? এই অবস্থায় যদি মানব দেহের ভিতরে আমরা বা মানব দেহের কোনো অঙ্গের ভিতরে যদি শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি চালনা করি, তখন দেখবো যে আগে ইলেকট্রন প্রোটন যেগুলো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লাঠিমের মতো ঘুরতেছিল, এখন সেগুলো তাদের মধ্যে কিছু কিছু দেখা যাবে কি স্পিনের উচ্চ শক্তি এবং রেডিও ফ্রিকোয়েন্সি চালনা করলে তখন দেখবো যে তারা তার বিপরীত দিকে ঘুরতে থাকবে, এবং বিপরীত দিকে ঘোরার কারণে তখন দুইটা শক্তি অবস্থা সৃষ্টি হবে। আবার বলছি স্যার, আমরা যখন প্রথমে স্বাভাবিক প্রোটন ধরি বা পানির অণু ধরি, তখন সেখানে যে প্রোটনগুলো ছিল সেগুলো বিক্ষিপ্তভাবে ছিল। আমার কথাগুলো একটু শুনেন। স্বাভাবিক তরলের মধ্যে যে প্রোটনগুলো ছিল সেগুলো বিক্ষিপ্তভাবে ছিল। চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করার পরে বেশিরভাগ প্রোটন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে লাঠিমের মতো করে ঘুরে। এখন যখন পরবর্তীতে এমআরআই মেশিনের মধ্যে যখন শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি আমরা প্রয়োগ করি, রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করার কারণে যে সকল
প্রোটন দেখো আগে যেগুলো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে ঘুরে নাই, আবার একটু শুনি, যে সকল প্রোটন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে ঘুরে নাই আগে, যেগুলো আগে বিক্ষিপ্ত অবস্থা ছিল, সেগুলো এখন এই শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সিটা প্রয়োগ করার কারণে চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে, অর্থাৎ যে সকল প্রোটন চৌম্বক ক্ষেত্রের দিকে ঘুরতেছিল তাদের বিপরীত দিকে ঘুরতে থাকে। এই এতটুকু পর্যন্ত সমস্যা আছে কিনা স্যার? হ্যালো স্যার, আবার বলছি কথাটা, আমাদের স্বাভাবিক যে তরল, বইয়ের কথাটা একটু সহজ করে বলছি, যে আমাদের যে স্বাভাবিক তরল আছে, পানি আছে আমাদের শরীরের মধ্যে, সে পানির যে প্রোটনগুলো থাকে সেগুলো স্বাভাবিক অবস্থায় বিক্ষিপ্তভাবে থাকে। যখন এমআরআই মেশিনের মধ্যে আমাদের শরীরটাকে ঢোকানো হয়, তখন এমআরআই মেশিনে প্রথমে কি করা হয়, একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। এই চৌম্বক ক্ষেত্রের কারণে আমাদের শরীরের পানির বেশিরভাগ প্রোটনই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে লাটিমের মতো করে ঘুরে, কিন্তু কিছু কিছু প্রোটন কি তাও কি আগের মতো এরকম বিক্ষিপ্তভাবে থাকে। এটা থেকে সমস্যা আছে স্যার এতটুকু পর্যন্ত? না স্যার। আচ্ছা, এরপর যখন আমরা একটা শক্তিশালী রেডিও তরঙ্গ বা রেডিও ফ্রিকোয়েন্সি যখন প্রয়োগ করি এমআরআই মেশিনের সাহায্যে, তখন দেখা যায় যেগুলো বিক্ষিপ্ত ছিল, যে প্রোটনগুলো বিক্ষিপ্ত অবস্থা ছিল, অর্থাৎ যেগুলো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লাঠির মতো ঘুরে নাই, তারা এখন এই শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সিটা পাওয়ার কারণে তারা চৌম্বক ক্ষেত্রটা যেদিকে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের কারণে প্রোটনগুলো যেভাবে ঘুরতেছিল তার বিপরীত দিকে এখন প্রচন্ড শক্তিতে ঘুরতে থাকে। এটাকে বলছি আমরা উচ্চ শক্তি অবস্থা। তাহলে প্রোটনগুলোর মধ্যে এখন কয়টা অবস্থা স্যার? দুইটা অবস্থা। একটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যারা ঘুরতেছিল তাদের অবস্থাটাকে আমরা বলবো নিম্ন শক্তি অবস্থা, এবং শক্তিশালী রেডিও তরঙ্গ চালনা করার কারণে যে প্রোটনগুলো চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে ঘুরতেছে সেগুলোকে বলছি আমরা উচ্চ শক্তি অবস্থা। একটাকে বলা হচ্ছে আলফা স্পিন আর একটাকে বলা হচ্ছে বিটা স্পিন। ছবির মধ্যে দেখো দুইটা স্পিন। তো যখন আমরা এই রেডিও ফ্রিকোয়েন্সি এটা চালনা বন্ধ করে দিব, তখন যেগুলো যেই প্রোটনগুলো রেডিও ফ্রিকোয়েন্সির কারণে ঘুরতেছিল, এখন তারা রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ বন্ধ করে দেওয়ার কারণে আবার আগের মতো এরকম বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে। তখন যখন তারা আগের মতো আগের অবস্থায় ফিরে আসতে চায়, তখন তারা কিছু শক্তি ছেড়ে দেয় বা বিকিরণ করে। এই বিকিরিত শক্তিগুলোকে আমাদের কম্পিউটার কি করে, সিগন্যাল হিসেবে গ্রহণ করে, কম্পিউটার পরবর্তীতে এগুলোকে প্রসেস করে আমাদেরকে একটা ইমেজ বা ছবিতে রূপান্তর করে দেয়। এবং এই ছবির মাধ্যমে আমরা স্বাভাবিক এবং রোগাক্রান্ত যে কোষগুলো আছে বা টিস্যু আছে সেগুলোর মধ্যে পার্থক্য দেখতে পাই। পার্থক্য দেখে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে কোন অংশটা রোগাক্রান্ত বা কোন অংশের মধ্যে টিউমার আছে সেটার উপস্থিতি আমরা জানতে পারি। এবং এই যে এমআরআই পদ্ধতি আছে, এই এমআরআই পদ্ধতি আবিষ্কার করার কারণে 1923 সালে দুইজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো স্যার এতটুকু পর্যন্ত কি সমস্যা আছে কিনা দেখেন, এখানে যদিও লাস্টের দিকে একটু বানান ভুল হয়েছে, দেখো যে লাস্টে রাতে করছি তো একটু বানান ভুল হয়েছে, এটা খেয়াল করি নাই। এই ছবিতে লাস্টে তবে যে এই ছবিতে স্বাভাবিক, ঠিক আছে স্যার, এই দুইটা বানান একটু ভুল হয়েছে, একটু দেখে নিও, ছবিতে স্বাভাবিক। তো এতটুকু পর্যন্ত কথা কি সমস্যা আছে কিনা স্যার? না স্যার। না স্যার। ওকে স্যার। তো বইয়ের কথাগুলো তো একটু কঠিন, তো বইয়ের কথাগুলোকে একটু সহজভাবে পড়তে হবে আর কি। তো এখানে একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ স্যার। স্যার বলতেছিলাম যে আপনি কি স্ক্রিনশট নেবেন, কতজন প্রয়োজন আছেন আগে আমি নিব। স্যার ওই আমাকে ক্যাপ্টেন বানাইছিল তো দুজনকে, তো ওরা স্যাররা বলছে স্ক্রিনশট নিতে। তোমরা নাও। আচ্ছা স্যার আমি গ্রুপে দিয়ে দিচ্ছি নিয়ে। আচ্ছা, তো এখানে দেখো একটা ছবি কিন্তু দেওয়া আছে ধাপে ধাপে এমআরআই কিভাবে কাজ করে। তোমরা কি লেখাগুলো দেখতে পাচ্ছ, ইংলিশ যে লেখাগুলো আছে সেগুলো? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো আমি আবারও যে যদি একটু আগে ব্যাখ্যা করছি আবার বলছি। তাহলে প্রথমে কি দেওয়া আছে যে অ্যাটম স্পিন ইন র্যান্ডম ডিরেকশনস লাইক টপস অ্যারাউন্ড দ্য ইন্ডিভিজুয়াল ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ প্রোটনগুলো স্বাভাবিক অবস্থা কি এক একটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, এক এক দিকে তাদের নিজের কক্ষপথের চারিদিকে ঘুরতে থাকে। পরবর্তীতে যখন আমরা কি করি, একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, বেশিরভাগ প্রোটনই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণ ঘুরতে থাকে, কিন্তু কিছু কিছু প্রোটন আগের মতো বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে। যখন শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয়, তখন যেগুলো বিক্ষিপ্ত অবস্থা ছিল সেগুলো এখন রেডিও তরঙ্গ প্রয়োগ করার কারণে চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে, যখন এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে যে সবুজ, যেগুলো দেখো আগে যেগুলো বিক্ষিপ্ত ছিল চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যেগুলো ঘুরে নাই, সেগুলোকে কিরকম দিচ্ছে, সবুজ কালার করে দিচ্ছে না স্যার?
স্যার যেগুলো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে আগে ঘুরে নেয় সেগুলোকে এখানে বুঝার জন্য সবুজ কালার করে দিচ্ছে। তো পরবর্তী যখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয়েছে তখন সেখানে দেখা যাচ্ছে যেগুলো আগে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে ঘুরে নেয় সেগুলো এখন রেডিও ফ্রিকোয়েন্সি পেয়ে চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে ঘুরতেছে। এবং যখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা বন্ধ করে দিয়েছে, যে রেডিও ফ্রিকোয়েন্সি লাল লাল করে বাঁকা বাঁকা করে দিয়েছে, যখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই বন্ধ করে দিয়েছে তখন দেখা যাচ্ছে এই প্রোটনগুলো যেগুলো আগে রেডিও ফ্রিকোয়েন্সির কারণে চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে ঘুরতেছিল সেগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে। তো আগের অবস্থায় ফিরে আসার সময় তারা শক্তির বিকিরণ করে। এই বিকিরিত শক্তিটা কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার যখন এটাকে প্রসেসিং করে আমাদেরকে এই ধরনের একটা ছবি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, তো এখন এই ক্ষেত্রে আমরা স্বাভাবিক এবং রোগ আক্রান্ত টিস্যুর মধ্যে পার্থক্য খুঁজে পাই। যেমন দেখো আমাদের রোগ আক্রান্ত, যেমন মনে করি আমার শরীরে কোনো একটা অংশে টিউমার আছে, তা টিউমার থাকলে ওই টিউমারের মধ্যে কিন্তু পানির অণুগুলো আবদ্ধ অবস্থা থাকে। তার মানে কি এক জায়গায় অনেকগুলো পানির অণু জড়ো থাকে বা একসাথে থাকে। স্বাভাবিক শরীরের অন্যান্য অংশে পানির পরিমাণ যা থাকে টিউমার আক্রান্ত অংশের মধ্যে কি পানির পরিমাণ তার চেয়ে বেশি থাকে। তো যে কারণে স্বাভাবিক অন্যান্য অঙ্গ থেকে প্রোটনের সিগন্যালগুলো যেরকম পাওয়া যায়, টিউমার আক্রান্ত অংশ থেকে সিগন্যালগুলো তার চেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে, সেখান থেকে সিগন্যাল বেশি পাওয়া যায় বলে আমরা বুঝতে পারি যে কোন অংশের মধ্যে টিউমার আছে। এরপরে সহজে আমরা ওই অংশটা ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যেতে পারি। এখন এক্স-রে এবং এমআরআই দুইটারই কাজ হচ্ছে কি মূলত শরীরে কোনো একটা অংশের মধ্যে রোগ আছে কিনা, অর্থাৎ টিউমার আছে কিনা সেটা শনাক্ত করতে সাহায্য করে। কিন্তু এক্স-রেটা করা হয় না, কারণ হচ্ছে যেমন আমাদের মাথার মধ্যে সাধারণত আমরা এক্স-রেটা করি না, কারণ এক্স-রেটা ক্ষতিকারক। একটা অংশের মধ্যে আমাদের শরীরে কোনো একটা অঙ্গের মধ্যে একাধিকবার এক্স-রে করা হলে সেক্ষেত্রে আমাদের ওই অঙ্গের টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। কিন্তু এমআরআই এর কোনো ক্ষতিকারক দিক নেই, যে কারণে এমআরআইটা সুবিধাজনক। যদিও এমআরআই এর খরচটা বেশি, কিন্তু এমআরআইটা আমাদের শরীরের জন্য উপকারী, ক্ষতি করে না। তাহলে এইখানে যে রোগ আক্রান্ত টিস্যু এবং স্বাভাবিক টিস্যুর সিগন্যাল ভিন্ন হওয়ার কারণ একটু দেওয়া আছে। দেখো এই যে স্বাভাবিক তরলে পানির অণুগুলো মুক্তভাবে থাকে, সে কারণে যখন আমরা চৌম্বক ক্ষেত্রে প্রয়োগ করি তখন প্রোটনগুলো ঘুরতে থাকে। এই প্রোটনগুলো ঘুরার কারণে দেখো যে আমরা যে বলছিলাম যে সবগুলো প্রোটন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে ঘুরে না, কিছু বিক্ষিপ্ত অবস্থা থাকে, যে কারণে দেখা যায় তাদের মধ্যে যে এভারেজ যে চৌম্বক ক্ষেত্র যদি আমরা হিসাব করি, যেগুলো চৌম্বক ক্ষেত্রের দিকে ঘুরতেছে এবং যেগুলো চৌম্বক ক্ষেত্রের দিকে ঘুরে নাই, যেগুলো বিক্ষিপ্তভাবে ঘুরতেছে, তাদের যদি আমরা গড় চৌম্বক ক্ষেত্র হিসাব করি তখন সেক্ষেত্রে দেখা যায় গড় চৌম্বক ক্ষেত্রের মান 0 হয়। স্যার এখানে একটু বানান ভুল হয়েছে, এটা 0 হবে, রাতে টাইপ করছি আবারও বলছি স্যার একটু বানান ভুল হয়েছে, এগুলো একটু ঠিক করে নিয়ে 0 হয়। কিন্তু টিউমার বা রোগাক্রান্ত টিস্যুতে পানির অণুগুলো যেহেতু আবদ্ধ অবস্থা থাকে, সেজন্য তাদের মধ্যে কিছু চৌম্বক ক্ষেত্র অবশিষ্ট রয়ে যাওয়ার কারণে রেডিও তরঙ্গের মধ্যে আমরা স্বাভাবিক তরল এবং টিউমার সেলের দ্বারা থাকা তরলের মধ্যে সিগন্যালে পার্থক্য খুঁজে পাই। অর্থাৎ দুইটা অংশের মধ্যে সিগন্যালে পার্থক্য থাকে, স্বাভাবিক তরলের সিগন্যাল এবং টিউমার আক্রান্ত সেলের সিগন্যালের মধ্যে পার্থক্য থাকে। এই পার্থক্য দিয়ে আমরা বুঝতে পারি কোন অংশটা আক্রান্ত। তো এখানে একটু বানান ভুল হয়েছে স্যার, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এগুলোকে। এখানকার মূল কথাগুলো লিখে নিতে পারো, অর্থাৎ আমাদের যদি এটা 2 নম্বরের জন্য আসে তখন সেক্ষেত্রে মূল কথা এগুলো, যদি একটু আগে টাইপ করতেছিলাম টাইপটা শেষ করতে পারি নাই, 3টা পয়েন্ট হবে, তো তোমরা এই 2টা পয়েন্ট লিখে নিতে পারো। মানবদেহে স্বাভাবিক তরলে প্রোটনগুলো বিক্ষিপ্তভাবে থাকে, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে বেশিরভাগ প্রোটন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লাঠির মতো ঘুরে। এরপরে কথাটা হচ্ছে কি রেডিও তরঙ্গ প্রয়োগ করা হলে প্রোটনগুলো চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে ঘুরতে থাকে এবং রেডিও তরঙ্গ প্রয়োগ করাটা বন্ধ করে দিলে প্রোটনগুলো পুনরায় আগের অবস্থায় ফিরে আসার সময় শক্তি বিকিরণ করে। তাহলে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এই বিকিরিত শক্তি কম্পিউটার প্রসেসিং করে আমাদেরকে একটা ইমেজ বা ছবি হিসেবে উপস্থাপন করে এবং এই ইমেজে স্বাভাবিক তরলের প্রোটনের যে সিগন্যাল এবং রোগাক্রান্ত টিস্যুর তরলের প্রোটনের সিগন্যালে ভিন্নতা লক্ষ্য করা যায় এবং এখান থেকে আমরা রোগাক্রান্ত টিস্যুকে শনাক্ত করতে পারি। তো স্যার এটা মূলত এখন পর্যন্ত আসে নাই পরীক্ষায়, কিন্তু তাও আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, তো সবগুলো টপিকস আমাদের পড়তে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। কারণ 2019 সালে দেখা গেছে এমন কিছু প্রশ্ন দিয়েছে বোর্ড পরীক্ষায় যেগুলো এর আগে কখনোই আসে নাই, সহজ টপিকস কিন্তু এর আগে কখনোই আসে নাই, এই ধরনের কিছু প্রশ্ন দিয়েছে। সেজন্য আমরা এই চ্যাপ্টারে যে খুঁটিনাটি যা আছে সবকিছুই পড়তেছি, যদিও এই টপিকসটা আগে আসে নাই। আমি আবারও বলছি, এখান থেকে শুধুমাত্র এসেছিল যে এমআরআই এর পূর্ণরূপ কি,
এতটুকু পর্যন্ত এসছে, কিন্তু আমরা যদি আমাদের বাই চান্স ভবিষ্যতে পরীক্ষায় দিয়ে দেয় সেই জন্য এটা পড়ে রাখবো। অন্তত পুরোটা যদি লিখতে নাও পারি, অন্তত এখানে মূল কথা যেগুলো আছে সেই মূল কথাগুলো লিখতে পারলো, আমরা নাম্বার পাবো। এগুলো কি স্ক্রিনশট নেওয়া হয়েছে নাকি প্রথম থেকে আবার দিব? স্যার এর আগে স্যার প্রথম থেকে একটু দেন। সেখান থেকে কথাগুলো লিখে নিতে পারো। এটা কি ছবি নেওয়া হয়েছে স্যার? জি স্যার। জি স্যার। স্লাইডটা স্যার। এটা নেওয়া হয়েছে? জি স্যার নিছি। এরপর স্যার। এরপরে এটা ক্যাপ্টেন, আমি নামটা দেখতে পাচ্ছি না, আমার এখানে পার্টিসিপেন্টের নামটা এখন ইয়ে হয়ে গেছে। জি স্যার। এখন একজন জয়েন করছে, ডায়ানা। স্যার হ্যাঁ তখন তো 37 ছিল আমি যখন নিয়েছিলাম। হ্যাঁ, এখন আরেকজন জয়েন করছে, ডায়ানা। আচ্ছা, এখন না হলে আরেকটা নিয়ে নাও। এটা কি নেওয়া হয়েছে স্ক্রিনশট? স্যার আমি নিয়ে পাঠিয়ে দিছি গ্রুপে। আচ্ছা, তাহলে আরেকটা অ্যাড হবে আর কি, ডায়ানাটা আমি অ্যাড করে দিব। এইটা কি নেওয়া হয়েছে লাস্টের স্ক্রিনশটটা? স্যার আমি আগেও ছিলাম, মাঝখানে নেটের প্রবলেম যে জন্য বাইরে গেছিলাম। আচ্ছা, স্যার ওকে নিছি। স্যার, তাহলে আজকে এতটুকু। স্যার হয়েছে। হ্যাঁ, তাহলে আজকের পড়াটা হচ্ছে এতটুকু। এখন বাকি যে সময়টা আছে এই বাকি সময়টাতে তোমরা এর আগে যে টপিকসটা ছিল আমাদের সেটাতে কোনো সমস্যা আছে কিনা